দাদা, এই দাদা, তোকে বলেছিলাম শুকুর খেয়াল রাখতে, তাকে দেখে রাখতে পারিসনি একটু? ওইটুকুনি বাচ্চা কুয়োর কাছে চলে গিয়েছিল খেলতে খেলতে, যদি পড়ে যেত তাহলে কে বাঁচাতো শুনি? চুপ করে বসে আছিস কেন? কি বলছি কানে ঢুকছে? কিছু বলছিস? তোর পাগলামি আর নেওয়া যাচ্ছে না, বুঝেছিস? ধ্রুব একজন মনোরোগ বিশেষজ্ঞের সন্ধান পেয়েছে, তোকে সেখানে নিয়ে যাব কাল। কথা বলে দেখ, তুই ঠিক না হলে আমাদের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে। ডাক্তার আমার কিছুই করতে পারবে না রে বোন, তবে তুই যখন বলছিস তাই যাব। নীলাভ বাবু, আপনার বোন বলেছেন যে আপনি কিছু মনে রাখতে পারেন না, আজকাল কোথাও বের হন না। আপনি যদি আমাকে খুলে বলতেন আপনার সমস্যাগুলো, আমি চেষ্টা করতে পারি আপনাকে সাহায্য করতে। পারবেন না ডাক্তারবাবু, পারবেন না আপনি আমাকে সাহায্য করতে। এই পৃথিবীতে কেউ এমন নেই যে আমায় সাহায্য করতে পারবে। আপনি বলেই দেখুন না। দেখুন, আমার কাছে যারা আসেন সবাই এই মনোভাব নিয়ে আসেন, কিন্তু কিছু মাস যাওয়ার পরে তারা ঠিক এমনভাবে সুস্থ হয়ে ওঠেন যেন কিছুই হয়নি। এর আগে যখন আমার সমস্যাটা সবে শুরু হয়েছিল, তখনও গিয়েছিলাম আপনার মতনই এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে। উনিও আমার কথা বিশ্বাস করেননি, জানি আপনিও করবেন না। আর যদি বলি করব বিশ্বাস, দেখুন নীলাভবাবু, আপনার মনে হয় আপনি অনেক কথা সবার থেকে চেপে রেখেছেন, বিশ্বাস করে বলতে পারছেন না কাউকে। আমায় নয় ডাক্তার মনে করে বা বন্ধু ভেবেই বলুন। বেশ, যখন এত করে বলছেন শুনুন তবে। আজ থেকে প্রায় 7 মাস আগের কথা। কাজের সূত্রে শহর থেকে আমাকে আর আমার সহকর্মী সম্মুখে একটু দূরে এক শহরে পাঠানো হয়। জরুরি কাজ ছিল। ট্রেনে যেতে প্রায় 12 ঘন্টার মতো সময় লাগতো, যেখানে গাড়িতে যেতে 8 ঘন্টার বেশি লাগতো না। তাই দুজনেই সিদ্ধান্ত নিলাম গাড়িতেই যাব। শহর থেকে বড় রাস্তায় উঠতে তো বেশ অনেকটাই সময় লেগে গেল। কি মনে হয় তোর, সকালের মধ্যে পৌঁছতে পারবো তো? আরে হ্যাঁ রে বাবা, আরামসে, তোর সবেতেই চিন্তা। দাঁড়া, একটা গান চালাই। গান শুনতে শুনতে আর গল্প করতে করতে বেশ ভালোই চলছিলাম, কিন্তু সমস্যা হলো যখন তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সৌম্য একটা শর্টকাট নিয়ে জঙ্গলের রাস্তা ধরল। কিরে সৌম্য, এই রাস্তা ধরলে যে বড়? এটা ধরে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছাবো। সে তো বুঝতে পারছি, কিন্তু রাস্তাটা এত ঘন আর অন্ধকারে ভরা, কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। বলতে না বলতে গাড়িটা একটা কিছুই ধাক্কা খেল, আর শুনলাম এক নারীর চিৎকার। সৌম্য ভয় পেয়ে ব্রেক কষে গাড়ি থামালো। বললাম, কি ছিল ওটা সৌম্য? কেউ কি গাড়ির তলায় চাপা পড়ল? এটা যে কোথা থেকে এলো, এত অন্ধকারে কিছু দেখতেও পাইনি। চল নেমে দেখি, চল। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে দেখি একজন মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রাস্তার উপর। শরীরের আকার দেখে ভালো মতনই বোঝা যাচ্ছে যে উনি গর্ভবতী। সারাটা শরীর রক্তে মাখামাখি হয়ে রয়েছে। সৌম্য দ্রুত গিয়ে তার নাকে হাত দিল, বলল, নীলাভ ভাই, এই যে আর বেঁচে নেই। কি বলছিস? হ্যাঁ, এখন কি করব? দাঁড়া, আমি পুলিশে একটা ফোন করছি। তুই কি পাগল হয়ে গেছিস? কোম্পানির গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ নিয়ে ঝামেলা হলে আমাদের আর চাকরি থাকবে ভেবেছিস? কিন্তু আমাদের তো কিছু করা উচিত। এভাবে ওনার দেহটা ফেলে রেখে যাওয়া যাবে না। যদি কোনো হসপিটালে নিয়ে যাওয়া যেত। এই রাস্তায় দূর দূরান্ত অব্দি কোনো হাসপাতাল নেই, আর উনি মারা গেছেন, ওনার দেহে প্রাণ নেই। এই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে আমাদের সোজা থানায় পাঠিয়ে দেবে। আমাদের এই বড় কাজের কন্ট্রাক্টটাও থাকবে না। এক কাজ করি, চল ওর দেহটা জঙ্গলের মধ্যে ফেলে দিই। কি বলিস? ঠিকই বলেছি। তুই না বলেছিলি এই বোনাসটা তোর খুব দরকার? তাহলে যা বলছি তাই কর। বেশ, কিন্তু কাজটা তাড়াতাড়ি সারতে হবে, কেউ আবার দেখে না ফেলে।
দুজনে মিলে দেহটা জঙ্গলের মধ্যে ফেলে রেখে কিছু ডালপাতা দিয়ে চাপা দিয়ে দিলাম। পেছনে ফিরে যখন আসছি, মনে হলো শুনতে পেলাম সেই মহিলার ক্ষীণ কণ্ঠস্বর, বাঁচাও, আমাকে বাঁচাও, ফেলে রেখে যেও না। ভাই সৌম্য, মেয়েটা বেঁচে আছে মনে হচ্ছে। এখন আর কিছু করার নেই ভাই, যদি বেঁচেও থাকে আমাদেরই বিপদ। থানায় গিয়ে বলবে আমরা গাড়ি চাপা দিয়েছিলাম, জেলের ঘানি টানতে হবে। চল। ঠিকই বলেছিস, চল চল। আমাদের কাজ ভালো মতন মিটে গেলে রাতে হোটেলে এসে আরাম করে ঘুমোচ্ছি। হঠাৎ স্বপ্নে উদয় হলো সেই মহিলা, সারা গায়ে রক্ত মাখা। কি দোষ করেছিলাম আমি যে তোমরা আমায় পথের ধারে একা ফেলে রাখলে মরার জন্যে? এতটা নিষ্ঠুর কি করে হতে পারলে? আমার বাচ্চাটা যে পৃথিবীর আলো অবধি দেখেনি, তাকে বাঁচানোর কোনো চেষ্টা অবধি করলে না। ঘেমে নিয়ে উঠে বসলাম। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিচ্ছি, এমন সময় আয়নায় আবারও দেখতে পেলাম তাকে। সে যন্ত্রণায় আর্তনাদ করছে। কোনো মতে রাতটা কাটিয়ে সকালে হোটেল ছেড়ে বেরিয়ে গেলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। সে আমার কাছে আসতে থাকলো সব সময়, কখনো স্বপ্নে, কখনো বাস্তবে। প্রতিদিন রাতেই তার দেখা পেতে থাকলাম। একদিন আর সহ্য করতে না পেরে ভাবলাম সৌম্যকে সব বলবো। কিরে, চাটা পাশে রেখে এত আকাশ পাতাল কি ভাবছিস বলতো? বিয়ে মানে তোর সাথে কিছু কথা ছিল। তো বলে ফেল, এত ভূমিকা করার কি আছে? মানে কিভাবে যে বলবো তোকে বুঝতে পারছি না। কি ব্যাপার বলতো নীলাভ? বেশ কিছুদিন ধরেই দেখছি তুই কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছিস। আগের মতো হাসি ঠাট্টা করিস না, আর কাজকর্মেও মন নেই। কি হয়েছে তোর? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? আমাকে খুলে বল সবকিছু। আমাদের বন্ধুত্ব কি আজকের বলতো? সৌম্য, আমাদের পুলিশের কাছে গিয়ে সব সত্যটা বলে দেওয়া উচিত সে রাতের ব্যাপারে। কি উল্টোপাল্টা বলছিস তুই নীলাভ? আমরা এক মহিলাকে শুধু গাড়ির ধাক্কাই দিইনি, তার বডিটা আমরা তুলে নিয়ে জঙ্গলে ফেলে এসেছি। ঘটনাটা এখন আর অ্যাক্সিডেন্ট অবধি থেমে নেই। পুলিশের চোখে এটা একটা ক্রাইম। আমরা এখন গিয়ে তাদের কিছু বললে সোজা জেলে ঢুকিয়ে দেবে। কিন্তু সে মহিলার বাড়ির লোকজন, তার স্বামী, সবাই তাকে খুঁজছে। আমরা যদি পুলিশকে গিয়ে সবটা বলে দেই, হয়তো সেরকম সাজা হবে না। নীলাভ, শোন, আমার কথা মন দিয়ে শোন ভাই। তুই যে পরিবারের লোকজনের কথা ভাবছিস, তোর কি মনে হয় তুই পুলিশের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দিলে তারা তোকে পুজো করবে? তারা তোর নামে কেস লড়বে, যাতে তুই জেলে পচে মরিস বা ফাঁসিতে ঝুলিস। আমরা পুলিশের কাছে কোনো মতেই যাব না। কিন্তু সৌম্য, আমি এখনো তাকে দেখতে পাই, সে মহিলাটিকে, বা হয়তো তার আত্মাকে। প্রতি রাতে সে আমার কাছে এসে করুণ স্বরে আর্তনাদ করে। আমার আর সহ্য হচ্ছে না এসব। এসব কি বলছিস? তোর মতো একটা শিক্ষিত ছেলের মুখে এখন আমায় ভূত প্রেতের গল্প শুনতে হবে? আমি আর পারছি না সৌম্য, বিশ্বাস কর আমাকে। আচ্ছা বেশ বেশ, বিশ্বাস করলাম। দেখ, আমার মনে হয় তোর কারোর সাথে কথা বলা উচিত। সে রাতের ঘটনা তোর মনের উপর অনেকটাই প্রভাব ফেলেছে। এক মনোবিদের নাম্বার দিচ্ছি, কথা বলে একবার দেখ। সৌম্যর কথা মতো এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে তাকে সবটা খুলে বললাম। উনি বললেন, দেখুন, আমাদের মস্তিষ্ক কখনো কখনো অনেক কিছু কল্পনা করে নেয় একটা দুর্ঘটনার পরে। আপনার সাথেও তেমনই হচ্ছে। ভূত প্রেত বলে কিছুই হয় না। হঠাৎ সেই মহিলাকে ডাক্তারের চেম্বারের এক কোণায় দেখতে পেলাম। অসম্ভব ভয় পেয়ে সেদিকেই তাকিয়ে রইলাম। কি হলো? ওদিকে কি দেখছেন? কিছুই তো নেই। আরে যাচ্ছেন কোথায়? শুনুন শুনুন। জীবন একদম দুর্বিষহ হয়ে উঠেছিল, এমনকি ঘুমিয়েও নিস্তার ছিল না। স্বপ্নে দেখতাম যে আমি সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছি, আর আমার পেছন পেছন ছুটে আসছে সেই নারী। প্রতিশোধের আগুন ধপধপ করে জ্বলছে তার চোখে। বাঁচাও, মেরো না আমাকে, কে আছো? বাঁচাও আমাকে। কি রে দাদা, তোর কি হয়েছে রে? না, কিছু না। স্বপ্ন ভেঙে ঘুম থেকে উঠে দেখতাম আমার খাটের পায়ের কাছে সে মহিলাটি বসে কাঁদছে।
তাকে আমি ছাড়া কেউ দেখতে পেত না, তার সে কান্নাও কেউ শুনতে পেত না। শেষ অবধি ওষুধের দোকান থেকে ঘুমের ওষুধ এনে ঘুমানোর আগে খেয়ে ঘুমাতে শুরু করলাম। বেশ কিছুদিনের জন্য স্বপ্ন দেখা বন্ধ হলো। সেই মহিলাকে দেখতে পাওয়ার পর থেকে বাড়ির বাইরে খুব একটা রাত কাটাতাম না। তবে প্রায় মাসখানেক ধরে তাকে দেখতে না পাওয়ায় মনে একটু সাহস পেয়েছিলাম। সৌম্য নতুন বাড়ি নিয়েছে, বেশ কিছুদিন ধরেই বলছিল একটু ঘুরে যেতে, তাই আজ সন্ধ্যা নাগাদ চলে এলাম ওর বাড়িতে। চা জল খাবার খেতে খেতে গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। মনটা কেমন যেন কো গাইতে শুরু করলো। মনে হলো এখানে থাকাটা আর ঠিক হবে না। সৌম্য, আজ যাই, আমার অনেকটা দেরি হয়ে গেল। তাতে কি হয়েছে, বস তো চুপচাপ। রাতটা না হয় আমার বাড়িতে থেকেই গেলি, কাল তো শনিবার, অফিসও নেই। না ভাই, আজকাল আর কারো বাড়িতে থাকতে ভালো লাগে না। উফ, আবার শুরু করলি? তোকে বলেছি না, যা হয়ে গেছে হয়ে গেছে। মাথা থেকে সে রাতের ঘটনা বের করে দে নিলাবো, আর সেটা ভুলে যাওয়াতে আমাদের মঙ্গল। ভুলে যাওয়া তো এত সহজ নয়। তাছাড়া আমরা যা করেছি তা ঠিক করিনি। সেই মেয়েটার আত্মা। বলেছি না, আত্মা বলে কিছু হয় না। যাই হোক, তুই যখন থাকবি না, সোমবারে অফিসে দেখা হচ্ছে তাহলে। সৌম্যর বাড়ি থেকে বেরোনোর সময় কেমন যেন মনে হলো পেছন থেকে কেউ আমার দিকে এক নাগাড়ে তাকিয়ে রয়েছে। পেছনে ফিরে দেখলাম কেউ নেই। সৌম্যর বাড়ি থেকে যেন এক প্রকার পালিয়েই আসলাম। বাড়ি ফেরার পথে একটা রিক্সা নিয়ে নিলাম। রাত খুব একটা বেশি হয়নি, তবুও রাস্তাঘাটে লোকজন খুব কম। রিক্সাওয়ালা একটা অন্ধকারে ঢাকা শুনশান গলি দিয়ে ঢুকলো। বললাম, সে কি দাদা, এই রাস্তায় কোনো আলো জ্বলছে না আজ? কি জানি বাবা, এই রাস্তায় তো প্রতিদিনই আসি, রাস্তার লাইট খারাপ হয়ে গেছে হয়তো। রিক্সাওয়ালার সাথে কথা বলতে বলতে অনুভব করলাম পাশে কেউ বসে রয়েছে। তাকিয়ে দেখি সেই মহিলা। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও তার সেই প্রতিশোধের আগুন চোখে জল করছিল, কিন্তু আজ কান্নার বদলে তার ঠোঁটের কোনায় লেগেছিল এক পৈশাচিক হাসি। কিরে, ভেবেছিলি ঘুমের ওষুধ খেয়ে পার পাবি? আর নয়। দাদা, বলছিলাম যে আমার একটু তাড়া আছে, গাড়িটা একটু তাড়াতাড়ি চালান না। রিক্সাওয়ালা আমার কথা শুনে তাড়াতাড়ি প্যাডেল ঘোরাতে শুরু করলেও কোনো এক অশুভ শক্তি যেন তাকে আটকে দিল। গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে রইল। হঠাৎই আমাদের সামনে পথ আটকে উদয় হলো সেই মহিলা। এবার রিক্সাওয়ালাও দেখতে পেল তাকে। বলল, প্রাণে বাঁচতে চাইলে এই খুনিকে এক্ষুনি নামিয়ে দে রিক্সা থেকে। মহিলা হাওয়ায় মিলিয়ে গেল। বললাম, দাদা এবার চলুন না। কোনো মতে রিক্সাওয়ালা আমাকে বাড়ি পৌঁছে দিতে রাজি হলো না। ভয়ে কাঁপতে কাঁপতে গোটা রাস্তায় এলেও সেই মহিলাকে আর দেখতে পেলাম না কোথাও। বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে কপাট লাগিয়ে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। রাতের খাবার আর গলা দিয়ে নামলো না। দাদা, ও দাদা, সৌম্যদার বাড়ির চাকর এসছে তোকে খুঁজতে। হাও মাও করে কাঁদছে রে, তুই তাড়াতাড়ি চল। কিরে হরি, তুই এভাবে কাঁদছিস কেন? সব ঠিক আছে তো? দাদাবাবু, আজ সকালে আপনি আসুন, তাড়াতাড়ি আসুন আমার সাথে। সৌম্যর বাড়িতে ঢুকতেই দেখলাম উঠোনে পড়ে রয়েছে সৌম্য। মাথা ফেটে রক্তাক্ত হয়ে রয়েছে পুরো উঠোন। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। মনে হচ্ছে যেন কিছু দেখে খুব ভয় পেয়েছে। উপরের ব্যালকনিটা ভাঙা, যেন কোনো অশুভ শক্তি ব্যালকনিটাকে ধসিয়ে সৌম্যকে নিচে ফেলে দিয়েছে। এইসব কিছু দেখে আমি নির্বাক হয়ে রইলাম। হঠাৎই সৌম্যর শরীরের ঠিক সামনেই এসে দাঁড়ালো সেই মহিলা। রক্তমাখা অবস্থায় একটা অট্ট হাসি দিল। তোর বন্ধুকে শেষ করেছি, এবার তোর পালা। আমি তোর জীবনটা এমন ভাবে শেষ করব যাতে তুই শান্তি না পাস। আমাকে ক্ষমা করে দাও,
ক্ষমা করো আমাকে, তোমার কাছে আমার প্রাণ ভিক্ষে চাইছি। ভিক্ষা আমিও চেয়েছিলাম তোর কাছে, আমার জীবনের ভিক্ষা। তুই শুনিসনি, এবার তুই দেখ। সেদিনের পর থেকে বাইরে খুব একটা বেরোই না, নিজেকে সবসময় ঘরের মধ্যেই বন্ধ করে রাখি, যাতে সে আসতে না পারে আমার কাছে। সবই বুঝলাম নীলাভ বাবু, কিন্তু এভাবে কতদিন নিজেকে ঘরে আটকে রাখবেন? অনেক মাস তো কেটে গেল, আপনার কিছু হয়নি। এক অশরীরী যদি আপনাকে মারার হতো, সে আপনাকে ঘরের ভিতরে ঢুকে মারতে পারত, তাই নয় কি? সে আমাকে বলেছিল আমার জীবন ধ্বংস করে দেবে, সেটাই করেছে ও। আমি একা বসে থাকলেও একদণ্ড শান্তি পাই না। এখনো নিস্তব্ধতার মাঝে আমার কানে বাজতে থাকে সে রাতের আর্তনাদ। আর আমি জানি এ চলবে আজীবন।